আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। ঢাবি ইংলিশ রিটেনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। যেরকম বলেছিলাম, গত ক্লাসে হচ্ছে আমরা মেক সেন্টেন্স এবং কোশ্চেন অ্যান্সারিং করেছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা লিটারারি টার্মস বা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এই টপিকটা বলতে গেলে একটা আন্ডাররেটেড টপিক। এই টপিক নিয়ে কিন্তু বলতে গেলে আমাদের পড়াশোনা হইছে হয়নি, মানে এমন আমরা হয়তো পড়ছি এই টপিক নিয়ে, কিন্তু আমরা জানি না যে অ্যাকচুয়ালি এটাকে ফিগার অফ স্পিচ বলে। আমরা পড়ছি নর্মালি হচ্ছে পার্টস অফ স্পিচ, বাট ফিগার অফ স্পিচ এই জিনিসটাকে, এটা নিয়ে আসলে আমাদের কখনো সেভাবে পড়া হয়নি। বাট এই জিনিসটা, এই টপিকটা এডমিশনে তো লাগে, বিসিএস এও লাগে। অ্যাডমিশনে হচ্ছে আমাদের মেডিকেল ইংলিশ, তারপর হচ্ছে ভার্সিটি ইংলিশ এমসিকিউ যে পোর্শনটা, তারপর জিএসটি অ্যাগ্রি ইংলিশের যে এমসিকিউ পোর্শনটা, সেই জায়গায় দেখা যায় কখনো ফিগার অফ স্পিচ থেকে এমসিকিউ আসে না, কারণ এটা একটু লিটারেচারের সাথে রিলেটেড। ঠিক আছে, কিন্তু যখন আপনি রিটেনে যাবেন, রিটেন ইংলিশ প্র্যাকটিস করতে যাবেন, বা হচ্ছে ঢাবির অন্যান্য বি ইউনিট, ডি ইউনিট, সেসব জায়গায় ইংলিশ দিতে যাবেন, বিওপির ইংলিশ দিতে যাবেন, তারপর হচ্ছে আরেকটা অ্যাডমিশন, কিছু কিছু কলেজ অ্যাডমিশন যেমন এনডিসি, এইচসিসি, এইসব জায়গায় মাঝে মধ্যে কলেজ অ্যাডমিশনে এই ফিগার অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসে, ইভেন ওখান থেকে এমসিকিউ আসে। সো এই টপিকটা জানা জরুরি। ঠিক আছে, তো এই টপিকটা নিয়ে আজকে আলোচনা হবে ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস। এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে লিটারারি টার্মস। ঠিক আছে, এটা একটা সুন্দর নাম হচ্ছে লিটারারি টার্মস। কোথায়? হ্যাঁ, এটা একটা সুন্দর নাম হচ্ছে লিটারারি টার্মস। লিটারারি টার্মস, ঠিক আছে। এখন আপনি যে নামেই ডাকেন, দুইটা বলতে গেলে একই জিনিস। এইখানে হচ্ছে মেইনলি যে আমরা যে বিভিন্ন সাহিত্য পড়ি, সাহিত্যের মধ্যে বিভিন্ন কি কি থাকে, সাহিত্যের অংশ, লিটারেচারের পার্টস কি কি, কবিতা থাকে, উপন্যাস থাকে, তারপর ছোট গল্প থাকে, নর্মাল আমরা যে গল্পগুলো বলি সেরকম গল্প থাকে, নাটক থাকে। তো সবগুলোর মধ্যেই দেখা যায় কিছু কিছু স্পেশাল জিনিস থাকে, স্পেশাল কিছু অভিব্যক্তি থাকে, যেগুলো হচ্ছে নর্মাল মিনিং যে আমরা করি, একটা শাব্দিক অর্থ যে করি, যে শাব্দিক অর্থেরও বাইরে গিয়ে একটা ভাবার্থ, একটা বিশেষ, একটা ডিপ মিনিং প্রকাশ করে। এবং এক এক ক্ষেত্রে ডিপ মিনিংটা এক এক রকম হয়। এটা নিয়ে হচ্ছে লিটারারি টার্মস বা ফিগার অফ স্পিচটা। আসেন এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। ওকে, প্রথমে তো হচ্ছে আপনাদের মেইন রিটেন টপিক, যেটা আমি বলছিলাম যে মেক সেন্টেন্স, কনসেপ্ট বেসড রাইটিং, কিউএনএ ফ্রম প্যাসেজ, প্যারাগ্রাফ। তো এইখানে দেখেন আমি আপনাদের মেক সেন্টেন্স পড়ায় ফেলছি, কনসেপ্ট বেসড রাইটিং। এখন হ্যাঁ, কনসেপ্ট বেসড রাইটিংটাই হচ্ছে আজকে দেখা হচ্ছে। ঠিক আছে, কিউএনএ ফ্রম প্যাসেজ তো দেখা ফেলছি, এবং এই দুটো থেকে হচ্ছে মানে কিউএনএ ফ্রম প্যাসেজ কিছু ক্ষেত্রে প্যাসেজ থেকে, এবং কিছু ক্ষেত্রে কনসেপ্ট থেকে, মানে সরাসরি ফিগার অফ স্পিচ থেকে দিয়ে দিবে। কিছু ক্ষেত্রে একটা প্যাসেজ দিয়ে বলবে, সেই প্যাসেজের উপর এই ফিগার অফ স্পিচের অ্যাপ্লিকেশনটা, ওখান থেকে হয়তো আপনি কোনো ইমেজ বা কোনো টোন বা ফিগার অফ স্পিচের কোনো একটা পার্ট নিয়ে আলোচনা করতে বললো। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে আমাদের মেইনলি আসছে এই ফিগার অফ স্পিচের পোর্শনটা। ওকে, আর প্যারাগ্রাফ তো হচ্ছে আমরা থার্ড ক্লাসে দেখা দিব ইনশাল্লাহ। ওখানে একদম রাইটিং কিভাবে করতে হয় আপনাকে একদম ইন ডিটেলসে দেখা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে হচ্ছে মেইনলি আমাদের ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা, বলতে গেলে আমাদের এই অংশটা সেকেন্ড পার্টটা আলোচনা। ওকে, সো আসেন, ফিগার অফ স্পিচ, লিটারারি টার্মস জিনিসটা কি? বাংলা ভাষায় এটাকে অলংকার বলা হয়। অলংকার মানে ঘাটে না, এটা হচ্ছে শব্দালংকার, মানে বললাম শব্দের অলংকার। এটা হচ্ছে শব্দের বা সাহিত্যের অলংকার। একটু কালিটা ছোট করে নি। ওকে, হ্যাঁ, শব্দের বা হচ্ছে এই যে এবার লেখা ঠিক আছে, শব্দের বা সাহিত্যের অলংকার। তো অলংকার বলতে কি বোঝায়? আমরা নর্মালিও একটা কথা বলতেছি, আবার সাহিত্যেও নর্মাল কথা লেখা হচ্ছে। তাহলে সাহিত্যের স্পেশালিটি কোথায় গেল? সাহিত্যের স্পেশালিটি হচ্ছে যে আমরা নর্মালি যেভাবে কথাবার্তা বলি, যে অভিব্যক্তিগুলো প্রকাশ করি, সেগুলাই হচ্ছে সাহিত্যিকরা আরো সুন্দরভাবে, আরো বিশেষভাবে, আরো মানে কি বলা যায়, অ্যাপিলিং ওয়েতে, অ্যামেজিং ওয়েতে তারা উপস্থাপন করে। এবং সেই ক্ষেত্রে তারা আমাদের রেগুলার ওয়ার্ডগুলোকে এমনভাবে মানে পিকচারাইজ করে আমাদের সামনে, যে আমরা দেখা যায় যে সেটা থেকে যে মিনিং তিনি বুঝাতে চাইছেন, মানে যে শাব্দিক মিনিং, তার চেয়েও একটা ডিপার মিনিং আমরা রিয়ালাইজ করতে পারি। এবং সাহিত্যের মান, সাহিত্যের সৌন্দর্য এই জিনিসগুলাই বৃদ্ধি করে। দেখেন, ফিগার অফ স্পিচ বলতে সাহিত্যের কিছু শব্দের প্রয়োগকে বোঝায়। ঠিক আছে, যা আক্ষরিক অর্থের ঊর্ধ্বে গিয়ে এক গভীর ভাবার্থ প্রকাশ করে। দিস ইজ কল্ড দ্য ফিগার অফ স্পিচ। এবং এই গভীর ভাবার্থ যে প্রকাশ করে, এর ফলে হচ্ছে সাহিত্যের মান এবং সৌন্দর্য দুইটাই বৃদ্ধি পায়। ঠিক আছে, এটাকে ফিগার অফ স্পিচ বলে। এটা সংজ্ঞা আসবে না, বা লিটারারি টার্মস এটা সংজ্ঞা আসবে না, বাট আপনার জেনে রাখা দরকার যে আপনি কি পড়তেছেন। এই জিনিসটা আসলে কয়টা পার্টস অফ স্পিচ? তো আমরা পড়ছি 8টা। ফিগার অফ স্পিচ কয়টা? যদি আপনি একদম সুখ্যাতি সূক্ষ্ম, একদম শেক্সপিয়ার আমল থেকে এই পর্যন্ত বিচার করতে চান, তাহলে দেখবেন 200-250 উপরে গেছে। অত লাগবে না। অ্যাকচুয়ালি মডার্ন ইংলিশে মূলত ফিগার অফ স্পিচ আছে 15 থেকে 20টা। বাংলা ভাষা তো মোটামুটি 15 থেকে 20টার মধ্যে আছে। ইংলিশ ভাষায়
15 থেকে 20টা এরকম 15 থেকে 20 প্রকার লিটারি টার্মস ও ফিগার অফ স্পিচ আছে, যার মধ্যে স্পেসিফিক কয়েকটা আছে যারা বহুল আলোচিত এবং অধিক ব্যবহৃত। এই 15-20টা যে আছে তার মধ্যে এরা সব ব্যবহৃত হয় না, বলতে গেলে 9-10টা খুব বেশি ব্যবহৃত হয়, 9টার মতো 9-10টাও না, মোটামুটি 7-8টা খুব বেশি ব্যবহৃত হয়। বাকিগুলো হচ্ছে মাইনর ফিগার অফ স্পিচ, ঠিক আছে? ওগুলো আপনি জেনে রাখলেন, জাস্ট নাম চিনে রাখলেন, এ পর্যন্ত হবে। কিন্তু কয়েকটা আছে যেগুলো ভালো মতো জানা লাগবে, ওগুলো থেকে আপনাকে মানে একটু ইনডেপথে কোশ্চেন করবে, এমসিকিউ দিলে ওখান থেকে দিবে। ওকে, যদি আপনি আর কি ঢাবি বি ইউনিট ডি ইউনিটের জন্য এমসিকিউ করেন, এই ইউনিটের নর্মালি লিটারারি টার্মস থেকে এমসিকিউ আসে না, রিটেন আসে। আর বি ইউনিট বা ডি ইউনিটে এমসিকিউ রিটেন দুইটাই আসে। আর বাকি সব আপনি বলেন বিউপি, তারপর হচ্ছে কলেজ অ্যাডমিশন, সেসব জায়গায় কিছু ক্ষেত্রে রিটেন, কিছু ক্ষেত্রে এমসিকিউ মিলাঝিলা আসে। বিউপির কথা আমি জানি না, বাট বিউপির এমসিকিউ তো আসে। যাই হোক, এক্সাম্পল যদি বলতে যাই, মাই স্কুল ফিলস লাইক হোম। আচ্ছা, এখানে একটু দেখেন, আমার মানে স্কুলে গেলে একটা বাসা বা একটা হোম লাইক ফিল হয়। তো এর মানে আমি এটাকে বোঝানোর জন্য কি বলছি, যে স্কুলটা একটা আমার যে ছোটবেলার একটা স্কুল, যেখানে আমি 9 বছর 10 বছর কাটায় আসছি, সেই জায়গাটা আমার জন্য খুব আবেগের একটা জায়গা, মনে হয় আমার নিজের বাসার মতো। তো তাই বলে কি স্কুলটা আমার বাসা হয়ে গেছে? মাই স্কুল কি আমার মানে মাই স্কুল কি মাই হোম হয়ে গেছে? হয়নি, কিন্তু তারপরে বলেছে মাই স্কুল ফিলস লাইক হোম, বাসার মতো মনে হয়, দেখতে বাসার মতো না, অনুভূতিটা বাসায় থাকলে যেমন হয় সেরকম। সো দ্যাটস আ লিটারারি টার্ম, দ্যাটস আ ফিগার অফ স্পিচ। হি ইজ ব্রেভ অ্যান্ড স্ট্রং অ্যাজ টাইগার। এর মানে কি? সে বাঘ হয়ে গেছে, সে বাঘের মতো শক্তিশালী, সে বাঘের মতো সাহসী। এর মানে কি? বাঘের গুণ দিয়ে আমি তাকে বিশেষায়িত করতেছি, তাকে বাঘের সাথে গুণাত্মক ভাবে আমি তুলনা করতেছি, কিন্তু আমি তাকে বলতেছি না যে সেও বাঘ, তারও বাঘের মতো এই কমলা কালো ডোরা কাটা নেই, ঠিক আছে? এই জিনিসটা মানে এটা হচ্ছে আক্ষরিক অর্থ না, শাব্দিক অর্থ। তারপর দেখেন, দ্য ভিডিও ওয়াজ টেরিবলি স্যাটিসফাইং। এইখানে একটু দেখেন, টেরিবল মানে ভয়ঙ্কর, স্যাটিসফাইং মানে চমৎকার, ভয়ঙ্কর চমৎকার, আমরা বললাম ভয়ঙ্কর সুন্দর। তো এই জিনিসটা যে মাঝে মধ্যে সাহিত্যে ইউজ হয়, এখানে দেখেন দুইটা হুবহু মানে কি বলে হুবহু বলে সরি, দুইটা পুরোপুরি বিপরীত অর্থের শব্দ পরপর বসছে। এই জিনিসটা কিন্তু নর্মাল লাইফ আমরা করতে পারি না, বাট সাহিত্যে এরকম জিনিস করা হয়। এটাও এক ধরনের ফিগার অফ স্পিচ, মানে স্পিচের কিছু স্পেসিফিক ফিগার নিয়ে আলোচনা হইতেছে, এটাই হচ্ছে আমাদের লিটারি টার্মস, এটা হচ্ছে ফিগার অফ স্পিচ, এটাই জানতে হবে, ঠিক আছে? আসেন আমরা এবার একটু মানে পরিচয় নিলাম, কারে বলে কি নাকি একটু হালকা পাতলা আইডিয়া নিলাম। এবার হচ্ছে আমরা ফিগার অফ স্পিচ কি কি আছে, কোনটা মানে কি সেটাই জানবো, এবং এই জিনিসটা খুবই সহজ পড়া। একটু আমার সাথে কন্টিনিউ করেন, ঠান্ডা মাথায় একটা খাতা কলম নিয়ে এই জিনিসটা ভালো মতো পড়েন, আমি স্লাইড দিয়ে দেবো, স্লাইড পড়েন, ইনশাল্লাহ এই জিনিসটা নিয়ে সমস্যা হবে না, একটু প্র্যাকটিস করা লাগবে আর কি, ঠিক আছে? যেহেতু রিটেন জিনিস একটু লিখে প্র্যাকটিস করাই লাগবে, নাহলে কেমন কথা বলেন? আচ্ছা, ফিগার অফ স্পিচের যে ইংলিশ গ্রামার ফিগার অফ স্পিচ আছে, সেগুলোকে আমি যদি ক্যাটাগরি ওয়াইজ আপনার কাছে ইম্পর্টেন্ট ভাবে উপস্থাপন করতে চাই, মেজর যে জিনিসটা, একটাকে আমি বলতে পারি কম্প্যারিজনের উপর ভিত্তি করে, যে কম্পেয়ার করে কোনো কিছুর সাথে তুলনামূলক অর্থে বা তুলনা অর্থে যে ফিগার অফ স্পিচগুলো ইউজ হয়, সেগুলা কি কি? সেগুলো একটা হচ্ছে সিমিলি, একটা হচ্ছে মেটাফর, একটা হচ্ছে পার্সনিফিকেশন। এক কথায় বলতে গেলে সিমিলি হচ্ছে দুটা বাস্তব জিনিসের তুলনা। যেমন আমি বললাম, সে বাঘের মতো সাহসী, সে শিয়ালের মতো চতুর, সে কুকুরের মানে তার সিক্স সেন্স কুকুরের চেয়েও শার্প। কারণ এটা কিন্তু অপমান না, এটা কিন্তু তার মানে কি বলে অবমাননা বা লাঞ্ছনা করে না। একটা দ্য সিক্স সেন্স অফ আ ডগ ইজ টু স্ট্রং। একটা কুকুর কিন্তু অনেক বেশি মানে সেন্সিবল হয় সাধারণ মানুষের, যেখানে পুলিশ ডগস রাখা হয়। তো একজন মানুষ যখন অনেক বেশি শার্প হয়, আমরা কিন্তু তাকে বলতে পারি যে সে একটা ডগের থেকেও বেশি শার্প। এটা কিন্তু গুণ হিসেবে বলতেছি, তাই না? তো এটাকে এইরকম তুলনাকে বলে সিমিলি। যদি এমন হয় আমি রূপক অর্থে কিছু একটা বলতেছি, যে জিনিসটা পুরো অবাস্তব, মানে কাল্পনিক একটা জিনিসের সাথে আমি তুলনা করতেছি, ঠিক আছে? যেমন কাল্পনিক একটা জিনিসের সাথে যদি তুলনা করতে বলি, আচ্ছা কাল্পনিক জিনিস মেটাফর মানে রূপক অর্থে যদি বলতে যাই, যেমন আমি বললাম যে সে দেখতে চাঁদের মতো সুন্দর, আমি যদি এই কথাটা বলি, এইখানে কিন্তু এটা পুরো অবাস্তব যে সে হবে যে সে চাঁদের মতো, বাট আমি তো সৌন্দর্য বোঝানোর জন্য বলতেছি যে সে চাঁদের মতো সুন্দর, ঠিক আছে? এরকম ভাবে যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে জিনিসটা মেটাফর হবে। আর পার্সনিফিকেশন হচ্ছে যে একটা জিনিসকে আমি মানে মানুষের মতো করে উপস্থাপন করলাম। যেমন আমি বললাম যে পথিকটি যখন যাওয়ার পথে ফুলটাকে মাটি থেকে তুলে নিল, ফুলটি ব্যথা পেল। এখন আমি যেভাবে ফুলটাকে উপস্থাপন করতেছি, যে মানে তারপর আমি বললাম যে হ্যাঁ ফুলটি ব্যথা হলো, তা বললাম ফুলও হয়তো ভাবছে যে এই তার এই ব্যথাটা মানুষ, সে যে ব্যথা পেয়েছে এই অনুভূতিটা মানুষ বুঝতে পারতেছে কিনা, মানুষ রিয়েলাইজ করতে পারতেছে কিনা। তো এখানে কিন্তু একটা ফুল কখনো এরকম চিন্তা ভাবনা করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আপনি দেখবেন অনেক রকম সাহিত্যে এরকম অনেক জড় বস্তু, অনেক প্রাণী যাদেরকে মানুষের মতো উপস্থাপন করা হয়েছে। দিস থিং ইজ কল্ড পার্সনিফিকেশন, এবং এই সবগুলো হচ্ছে তুলনা বোঝায়, কম্প্যারিজন বোঝায়, সবগুলো নিয়ে ডিটেলসে কথা হবে, ঠিক আছে? এবার আসেন পরে আর কি আছে। এরপরে আসে কন্ট্রাস্ট, মানে হচ্ছে
বিপরীতার্থক যে তুলনাগুলা, তো এর মধ্যে একটা হচ্ছে অক্সিমরন, যেটা হচ্ছে ওই যে যেটা বললাম পরপর দুইটা শব্দ দেখালাম একটু আগে, পরপর দুইটা বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে সেটাকে অক্সিমরন বলে। প্যারাডক্স হচ্ছে শুনতে প্রথম দিকে মনে হবে একটু মানে মানে এটা বিতর্ক সৃষ্টি করবে, এটার ভাবার্থ আর শাব্দিক অর্থ বিতর্ক সৃষ্টি করে, এই জন্য এটাকে বলা হয় প্যারাডক্স। যে শুনে প্রথমে মনে হবে যে নেগেটিভ অর্থ বলছে, কিন্তু অ্যাকচুয়ালি অর্থটা পজিটিভ। যেমন আমি যদি বলি ফেইলিয়ার ইজ দি পিলার অফ সাকসেস, যে তোমাকে জিততে হলে হারতে হবে, শুরুতে তোমার কাছে মানে কেমন মনে হবে যে আমি চাই জিততে, কিন্তু আমাকে বলা হচ্ছে হারতে, ব্যাপারটা কেমনে কি। কিন্তু আপনি যদি ডিপে চিন্তা করেন তাহলে দেখবেন যে হ্যাঁ, ফেইলিয়ার ইজ দি পিলার অফ সাকসেস, ব্যর্থতার মধ্যে দিয়ে আপনার সফলতাটা আসবে, যেটা আমরা নর্মালি শুনি, যেন আমাদের কানে লাগে না, বাট ফেইলিয়ার ইজ দি পিলার অফ সাকসেস ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাডক্স। আইরনি, এটা নিয়ে আশা করি আমার কিছু বলা লাগবে না, এটা নিয়ে তারপরে লেখা আছে, বাট আইরনি নিয়ে আশা করি কিছু বলা লাগবে না। আইরনি হচ্ছে সেই জিনিস যে আপনার বন্ধু পরীক্ষার আগের রাতে, ভাই আমি কিচ্ছু পারি না, আমি এবার শিওর ফেল, আমি এবার আবার পরীক্ষা দিতে হবে, আমার পরীক্ষায় কোনোভাবেই পাস মার্ক উঠবে না, আমার সিলেবাস শেষ না, হ্যান না তেন সব বলছে। পরীক্ষাতে আসার পর আরো কান্দাকাটি যে ওর পরীক্ষা ভালো হয়নি, ওইটা ছাড়ছে, ওইটা ভুল করছে, ওর টেনশন, আল্লাহ কি হবে, স্যার কি বলবে। কিন্তু দেখা গেল আপনি একটুর কারণে ধরা খেয়ে গেছেন, আপনার বন্ধু পাশ করে গেছে, তো সে বলতেছে আরেকটা কিন্তু বুঝাইতেছে আরেকটা, সে যে কথা বলতেছে তার বিপরীত মিনিংটা বুঝাইতেছে। দিস ইজ কল্ড আইরনি। আশা করি এটা পড়ানো লাগবে না। তো এগুলো হচ্ছে কন্ট্রাস্ট। ওকে, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট, কারণ এখানে বিপরীতার্থ বুঝাইতেছে। আর রিপিটেশন যখন আসবে, যে একটা জিনিস যখন বারবার রিপিট করা হবে, সেই জিনিসকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে হাইপারবোল, ইউফেমিজম আর অ্যালিটারেশন। ওকে, হাইপারবোলি হচ্ছে যতটা না হয়েছে তার চেয়ে বেশি বাড়ায় বলা, হাইপার কে বলা, মানে হাইপারবোলি কিভাবে মনে রাখতে পারেন। ইউফেমিজম হচ্ছে এটা রিপিটেশন বলতে কি, ইউফেমিজমের রিপিটেশনটা একটু হচ্ছে মানে শব্দের কি বলে ভ্যারিয়েশন করার মতো। আর অ্যালিটারেশন হচ্ছে একটা ধ্বনি স্পেসিফিক বারবার রিপিট হওয়া। আমি সবগুলো নিয়ে একটু মৌখিকভাবে কথা বলে যেতেছি যেন আপনি অ্যাটলিস্ট জিনিসগুলো দেখার সাথে সাথে চিনেন। ওয়ান বাই ওয়ান আমি আপনাকে আবার ডিটেলস দেখাবো, বাট এই যে একবার শুনলেন, আবার যখন পড়বেন, আমারও ক্লাসের মধ্যেই একবার রিভাইজ হয়ে যাবে, একবার পড়তেছেন একবার রিভাইজ হয়েছে, দুইবার জিনিসটা পড়া হইতেছে। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। মোটামুটি এই 9টা যে আছে, ঘুরে ফিরে এই 9টা থেকে রিটেনে আসে। বাট এমসিকিউ এর জন্য বা আরেকটু যদি আপনি ভালো করে জানতে চান, তাহলে আপনার আরো কিছু যে জিনিসগুলো জানা লাগবে, হ্যাঁ কি করলাম, আর যে জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে কিছু মাইনরস গুলোর নাম জেনে রাখেন, ইমেজারি, অ্যান্টিথেসিস, মেটোনিমি, হোমোফোন, হোমোনিম, হেটারোনিম, এটসেট্রা। ঠিক আছে, এগুলো সব লাগবে না, আমি জাস্ট এই লাস্টের তিনটে একটু দেখা দিব। আর ইমেজারিটা নিয়ে একটু কথা বলতে হলো, অ্যান্টিথেসিস আর মেটোনিম তো দরকার নেই, মানে অ্যাটলিস্ট ঢাবি রিটার্নের জন্য মোটেও দরকার নেই, বাট উপরে মানে বাকি যে তিনটা ওগুলো জাস্ট একটু মানে জেনে রাখলেন নামগুলো। ঠিক আছে, আসেন এবার একটু আলোচনায় যাওয়া যাক। সিমিলি, তুলনা। সিমিলি ক্ষেত্রে কি হয়, দুইটা ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে অ্যাজ লাইক ব্যবহার করে। দেখেন দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, ভিন্ন ধর্মী জিনিস অ্যাজ লাইক ব্যবহার করে তুলনা বুঝাবে, এবং ভিন্ন ধর্মী জিনিস হলো জিনিসটা হবে বাস্তব, ভিন্ন ধর্মী জিনিস হলো জিনিসটা হবে বাস্তব। ওকে, দুইটা ভিন্ন ধর্মী জিনিসের তুলনা আপনি করতেছেন এবং তুলনাটা বাস্তব। ঠিক আছে, আপনারা অবাস্তব বা কাল্পনিক তুলনা, যেমন আমি বললাম সে চাঁদের মতো সুন্দর, সবার চোখে না, সে আমার চোখে সুন্দর। ঠিক আছে, এরকম একটা জিনিস, এটা কিন্তু কাল্পনিক ভাবে আমি তাকে তুলনা করতেছি, রিয়েল লাইফে কিন্তু এমন না। কিন্তু কেউ ধরেন খুব শার্প, মানে আমি বললাম সে শিয়ালের চেয়েও চতুর, এক্ষেত্রে আমি না, আর বাকি 10 জন বলবে শিয়ালের চেয়েও চতুর। ঠিক আছে, ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা, বাট বাস্তব তুলনা, কিন্তু ওই সৌন্দর্যের তুলনাটা হয়ে যায় একটু অবাস্তবের মতো। এটা নিয়ে আলোচনায় আসতেছি। তো ঠিক আছে, এখানে ভিন্ন ধর্মী হলো বৈশিষ্ট্যের সামঞ্জস্য থাকে। চাঁদ কিন্তু মানে শাব্দিক অর্থে সুন্দর না, আমরা কিন্তু সৌন্দর্যের তুলনার জন্য রূপক অর্থে চাঁদকে একটা হিসেবে ইউজ করি, মানে একটা কি বলে সৌন্দর্যের উপাদান হিসেবে ইউজ করি। ঠিক আছে, এই হইলো ব্যাপার। দুইটা ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে যখন তুলনা হইতেছে, জিনিস দুইটা ভিন্ন ধর্মী হইলো বাস্তব, বৈশিষ্ট্যের সামঞ্জস্য আছে, এবং বুঝার জন্য কিওয়ার্ড হচ্ছে অ্যাজ এবং অ্যাজ অথবা লাইক, এই দুটো ইউজ হয়েছে। অ্যাজ এবং লাইক এই দুটোর মধ্যে যখন একটা ইউজ হইলেই সিমিলি হবে। যেমন মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, আপনি দেখলেন মাই হার্ট আর সিঙ্গিং বার্ড, বুঝতেছেন না সিমিলি হবে না মেটাফর হবে, কেমনে বুঝবো? লাইক বলে দিছে, যদি সরাসরি বলে যে সে ওইটা, ঠিক আছে, যেমন আমি একজন বললো চাঁদের মতো সুন্দর, একজন বললাম সে একটা চাঁদ, ঠিক আছে, সে একটা ফুল, এরকম ভাবে যদি বলি, সেই জিনিসটা হবে সরাসরি আমার মেটাফর। যে আমি তাকে বলতে গেলে সরাসরি একটা অবাস্তব জিনিসের সাথে তুলনা করে, মানে এমন ভাবে বলতেছি যে যেন সেই ওইটা। ঠিক আছে, দিস ইজ কল্ড মেটাফর। কিন্তু যখন লাইক বা অ্যাজ বসতেছে তখন এটা হচ্ছে মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, এটা হচ্ছে সিমিলি, যে আমার হৃদয়টা একটা মানে কি বলে যে একটা সিঙ্গিং বার্ড, একটা গান গাওয়া পাখির মতো, পাখিরা যেরকম গান গায় স্বতঃস্ফূর্ত হবে, আমার হার্টটা সেরকম। হি ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স, সে শিয়ালের মতো চতুর। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতো একাকী ভেসে বেড়াচ্ছি।
তাই বলে কি আমি মেঘ হয়ে গেছি? না। কিন্তু এটা রূপক হচ্ছে না, রূপক না, এটা মেটাফর না। কেন? আমি বলছি মেঘের মতো ভেসে বেড়াচ্ছি। আমি যদি বলতাম যে আমি একটা মেঘ যে ভেসে বেড়াচ্ছি, যদি আমি সরাসরি বলতাম আমি একটা মেঘ যে ভেসে বেড়াচ্ছি, সেটা হয়তো মেটাফর। কিন্তু আমি যখন বলতেছি আমি একটা মেঘের মতো ভেসে বেড়াচ্ছি, বৈশিষ্ট্যের সামঞ্জস্য রেখে ভিন্নধর্মী জিনিসের তুলনা করতেছি, দ্যাটস দ্য থিং, তখন এটা হবে সিমিলি। ওকে, এবার আসেন পরেরটা। এরপর কি আসে? মেটাফর। এখানেও দুইটা ভিন্নধর্মী জিনিসের মধ্যে তুলনা, বাট এখানে হচ্ছে সরাসরি তুলনা। এখানে সরাসরি ভার্ব দিয়ে তুলনা হবে, ঠিক আছে? সরাসরি ভার্ব দিয়ে তুলনা হবে। যেমন একই জিনিস আমি যদি এখানে বলি হি ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স, এটা হবে সিমিলি। কিন্তু এখন আমি যদি সরাসরি বলি যে হি ইজ এ ফক্স, এটা হয়ে যাবে মেটাফর। এটা কি হয়ে যাবে? মেটাফর হয়ে যাবে, কারণ আমি সরাসরি তাকে তুলনা করছি। এই সরাসরি তুলনাটা, এবং তুলনাটা অবাস্তব। তুলনাটা কি? অবাস্তব। তুলনাটা অবাস্তব বা কাল্পনিক বা অনুভূতিবাচক, মানে অ্যাবস্ট্রাক্ট একটা তুলনা, সেই ক্ষেত্রে বলবো মেটাফর। যেমন লাইফ ইজ এ বেড অফ থর্নস, জীবন একটা কাটাময় সজ্জা, জীবন পুষ্প সজ্জা নয়। এই যে কথাটা, এখন কি লাইফ মানে কি বেডরুম? লাইফ মানে কি কোন একটা বিছানা যেটাকে কাটার বিছানা বা ফুলের বিছানা, যেটাকে আমি বেড অফ থর্নস বা বেড অফ রোজেস বলতেছি? না, লাইফ অন্য একটা জিনিস, বেড পুরোপুরি আলাদা একটা জিনিস। বাট দুইটাকে অবাস্তবভাবে তুলনা করা হইতেছে এবং ডিরেক্ট তুলনা করা হইতেছে। দিস ইজ কল্ড সরাসরি তুলনা, এবং এটাকে বলা মেটাফর। হি ইজ দ্য অনলি হোপ অফ দ্য ফ্যামিলি, হি ইজ ইকুয়াল টু হোপ। একটা মানুষ কিভাবে আশা হয়? আশা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানুষ হচ্ছে একটা বাস্তব জিনিস, বাট সে ফ্যামিলির একমাত্র আশা। এই জিনিসটা কিভাবে হয়? আমি তাকে সরাসরি বলছি যে সে একটা আশা, সে একটা সম্ভাবনা, ঠিক আছে? সম্ভাবনা কিন্তু একটা মানে তথ্য যে কতটুকু প্রবাবিলিটি আছে, বাট আমি তাকে বলছি সে একটা সম্ভাবনা। সে মেডিকেলে চান্স পাবে, সে ঢাবিতে চান্স পাবে, ঠিক আছে? সে র্যাঙ্ক করবে, সে প্লেস করবে, তার প্রিপারেশন আমি দেখছি তার সম্ভাবনা নাই, সে সম্ভাবনা না। এই যে কথাগুলো বলছি, এটা রূপক। তা এক্সাম ওয়াজ এ পিস অফ কেক, এর মানে কি এক্সাম আর কেকের পিস সমান? এক্সামে কেকের কিছু জিজ্ঞেস করছে? না, জিজ্ঞেস করেনি। এখানে ওয়াজ দিয়ে কি বোঝানো হয়েছে? যে একটা কেক খাওয়া কি কঠিন কিছু? একটা পিস অফ কেক মানে কি খুবই ইজি ব্যাপার। তো এই এক্সামটা খুবই ইজি ছিল। একটা এমসিকিউ এক্সাম করে 30টার মধ্যে 30টাই পারেন, মানে আপনার সময় যে 30 মিনিট, আপনি 5 মিনিট আগে শেষ করে ফেলেন, একদম পিস অফ কেক না? সেটা বোঝানো হয়েছে যে এক্সামটা একদম মানে কি বলে, আমরা বলি না যে এটা পুরো ছেলের হাতের মোয়া ছিল, এই জিনিসটা ইংলিশে বলা হয়েছে দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক। এবং এই যে আমি একটা জিনিসের তুলনা করলাম, অবাস্তব তুলনা, দিস ইজ কল্ড মেটাফর। এবং এটা সরাসরি হবে, অবাস্তব হবে। যদি সরাসরি না হয়, অ্যাজ বা লাইক দিয়ে হয়, সেক্ষেত্রে এটা হবে সিমিলি। ওকে, একটু স্লাইট ডিফারেন্স, বাট আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন পার্সনিফিকেশন। এখানে একটু খেয়াল করেন, আমি এই কোশ্চেনটা আলাদাভাবে না লিখে একবারই নিয়ে আসছি। পার্সনিফিকেশন জিনিস যেটা, পার্সনিফিকেশন, যে হোয়াট ইজ পার্সনিফিকেশন এবং গিভ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন, এই জিনিসটা 2.5 মার্কের জন্য ঢাবিতে আসছিল। ঢাবি ইউনিটে 20-21 আসছিল, সরাসরি 2.5 মার্কে লিখতে দিয়েছে। আমি যে বললাম না কনসেপ্ট বেস রাইটিং, দিস ইজ কল্ড কনসেপ্ট বেস রাইটিং। এটা ছিল কনসেপ্ট বেস রাইটিং, যে আপনি অলরেডি কি জানেন, আপনি অলরেডি লিটারারি স্পিচ সম্পর্কে কি জানেন, এটা নিয়ে আপনার লিখতে দিয়েছে, ঠিক আছে? এরকম আরেকটা জিনিস দিছিল, যে ওইটা অবশ্য লিটারারি টার্মস এর মধ্যে পড়ে না, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ লিটারারি টার্মস ওটাকে বলা যায়, বাট ওটা নিয়ে কখনো আলোচনা হয় না, ওটা বেসিক্যালি বলা যায়। যেমন হচ্ছে একবার একটা আসছিল হোয়াট ইজ রাইম, আরেকবার আসছিল একটা প্যাসেজ দিয়ে বলছিল যে ডেসক্রাইব দ্য টোন। আমি এটা নিয়ে একটু কথা বলে নেই, বুঝছেন? রাইম হচ্ছে ছন্দ, টোন হচ্ছে ভাব। নর্মালি জানেন না, নর্মালি অ্যান্সার করে দেবেন। রাইম কি? একটা কবিতার মধ্যে যে ছন্দগুলো থাকে, ওই যে একটা কবিতার মধ্যে যে শব্দের যে বুননটা, যে প্রতিটা লাস্টে, প্রতিটা লাইনের লাস্টে সেম ধ্বনি বারবার রিপিট হইতেছে, একটা স্পেসিফিক টাইম ইন্টারভাল পর পর রিপিটেশন হইতেছে, এবং এর মাধ্যমে ছন্দটাকে আরো বেশি প্রাঞ্জল করা, মানে আরো বেশি সুন্দর করেছে, ডেকোরেট করে দিতেছে। দিস ইজ কল্ড রাইম, ঠিক আছে? আর টোন হচ্ছে কবি তার কবিতার মধ্যে দিয়ে কোন ভাবটা, কোন আবেগটা, কোন অনুভূতিটা প্রকাশ করতে চাইছেন, সেটা হচ্ছে টোন। তো আপনাকে যদি কোনো কবিতা দিয়ে বলে ডিসক্রাইব দ্য টোন, আপনি কবিতার মূল ভাবটা একটু টোনের সাথে মিলাই লিখে দিতে পারেন, ঠিক আছে? আর রাইম তো আপনাকে বললামই, ওকে? সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, এটা হচ্ছে কনসেপ্ট বেস রাইটিং। এই দুইটা আসছিল, ঢাবিতে আসছিল দুইবার, দুই জায়গায়, একবার মানে 18-19, একবার 19-20-এ। তো আর এটা হচ্ছে 20-21-এ। তো এখন কি পার্সনিফিকেশনটা কি? ব্যক্তি রূপে প্রকাশ। পার্সন থেকে আসছে পার্সনিফিকেশন, পার্সনিফাই করা হইতেছে একজন, মানে আমার সামনে একটা মনে করেন ডাব্বা রাখা, তো আমি এই ডাব্বাটার মানুষের মতো কথাবার্তা বললাম, যে আমি যে ক্লাস নিচ্ছি আমার সাথে মানে এই ডাব্বাটাও ক্লাস দেখতেছে, আমি ধরেন এরকম একটা কিছু বললাম, তা আমি যে বললাম যে সে ক্লাস দেখতেছে, এটা কিন্তু পসিবল না তার পক্ষে দেখা, কিন্তু ওই যে সে দেখতেছে, এটা পার্সনিফিকেশন। শুনতে একটু জোকিং লাগতে পারে, কারণ এটা সাহিত্য রচনা না, কিন্তু সাহিত্য হচ্ছে জিনিসগুলো এত সুন্দরভাবে গুছায় লেখা হয় যে তখন আমাদের কাছে জিনিসগুলো ফানি বা
মানে ট্রল লাইক লাগে না, জিনিসগুলো খুব সুন্দর লাগে পড়তে, বরং মনে হয় যে তিনি একজন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইটার। ঠিক আছে, এই জিনিসগুলো যে যত গুছায়, যত সুন্দর ভাবে তার সাহিত্যের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, তার সাহিত্যের মান, তার সাহিত্যের সৌন্দর্য তত বেশি বৃদ্ধি পায়। যেমন আপনারা হয়তো ওই যে নিম গাছ গল্পটা পড়ছেন, বনফুলে নিম গাছে যে নিম গাছটাকে একটা মানুষের মতো করে ট্রিট করা হয়েছে, সেটা কিন্তু হচ্ছে বলতে গেলে একটা মানে কি বলা যায়, ওটা হচ্ছে পার্সনিফিকেশন করা হয়েছে। তারপরে যে আমাদের রেইনকোট গল্পে যে ছিল যে কি বলে, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। এই যে জেনারেল উইন্টার, জেনারেল মনসুন, এখানে উইন্টার এবং মনসুন কিন্তু ওয়েদার, কিন্তু তারপরে এদেরকে মানে একটা ব্যক্তি রূপে প্রকাশ করা হইতেছে, একটা জড় বস্তু, একটা নির্জীব বস্তুকে একটা ব্যক্তির মতো করে উপস্থাপন করা হইতেছে। দিস ইজ কল্ড পার্সনিফিকেশন, ব্যক্তি রূপে প্রকাশ। এবং এক্ষেত্রে এটাও তুলনা, সেই জন্য এটা কম্পারিজন আন্ডারে পড়ছে। ঠিক আছে, যেমন দেখেন একটা খুব বিখ্যাত ডায়লগ, মিস্টার নিউমোনিয়া ইজ নট এ পোলাইট ওল্ড জেন্টলম্যান। এখানে নিউমোনিয়া কিন্তু একটা রোগের নাম, কিন্তু বলেছে মিস্টার নিউমোনিয়া ইজ নট এ পোলাইট ওল্ড জেন্টলম্যান। আমি যে জায়গায় লিটারেরি টার্মস দিয়ে ঘাটছি সব জায়গায় উদাহরণটা পাইছি, আপনাদেরও দেখাইলাম, এটা খুব জাতীয় একটা উদাহরণ টাইপের, বুঝতে পারছেন? এখানে নিউমোনিয়াকে পার্সনিফাই করা হয়েছে। দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। এখন গাছের উপর বাতাস বয়ে গেল, এটা সবাই বলতে পারে, কিন্তু কেউ একজন বললো যে বাতাস যেন গাছের কানে কানে ফিস ফিস করে চলে গেল। এই যে সুন্দর করে গুছায় বললো, তার সাহিত্যটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেল, এটার জন্য তিনি কি ইউজ করছেন? পার্সনিফিকেশন ইউজ করছেন, স্পিচে ফিগারটাকে চেঞ্জ করে দিয়েছেন। দিস ইজ কল্ড ফিগার অফ স্পিচ, দিস ইজ কল্ড লিটারেরি টার্ম। কঠিন কিচ্ছু না, অলরেডি জানেন, জাস্ট একটু টার্মিনোলজি গুলো জানা, আর কিচ্ছু না। এখানে হচ্ছে কাজটা করছে, দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার ওয়েলকামস আস উইথ হার সুদিং ফ্র্যাগ্রেন্স। যে ফুলের যে ঘ্রাণ, এখন দেখেন ফুলের যে স্মেলটা, ফুলের যে গন্ধটা, এটা তার মানে মন মাতানো সুঘ্রাণের মাধ্যমে আমাদেরকে ওয়েলকাম করলো। এটা কি পসিবল যে সুঘ্রাণ তারা ছিল, আমরা আসি সে ওয়েলকাম করছি? ইটস লাইক দ্যাট না, সুঘ্রাণে জায়গাটা মানে সুরভিত ছিল। আমরা যখন গেছি, ইট ফেল্ট লাইক দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার ওয়েলকামড আস। ঠিক আছে, তো এই হচ্ছে মানে সাহিত্যের অনুভূতিগুলোকে এইভাবে প্রকাশ করা। তার মধ্যে একটা হচ্ছে পার্সনিফিকেশন, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়েন। ঠিক আছে, পার্সনিফিকেশন ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়েন। এই হচ্ছে ব্যাপার। তো কম্পারিজনের মধ্যে এই কয়টাই হচ্ছে আমাদের মানে কি বলা যায়, এই তিনটাই হচ্ছে মেনলি পড়ার জিনিস, এবং এই তিনটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এবার আসেন একটু কন্ট্রাস্টে যাই, একটু বিপরীত জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলি। প্রথমে আসবে অক্সিমোরন। অক্সিমোরন বা বিরোধের মধ্যে যেটা থাকবে, দুইটা বিপরীতার্থক শব্দ পরপর পাশাপাশি বাক্যে বসলে, এটা আপনি দেখলে বুঝবেন দুইটা শব্দের মিনিং পুরো আলাদা কিন্তু বসছে পাশাপাশি। যেমন ইট ওয়াজ টেরিবলি বিউটিফুল, যেটা বললাম, দ্য ভিডিও ওয়াজ টেরিবলি স্যাটিসফাইং। এখন টেরিবল, বিউটিফুল, দুইটার অর্থ উল্টা কিন্তু বসছে পরপর, এবং বুঝাইতেছে ভয়াবহ সুন্দর, প্রচন্ড সুন্দর, সেটাকে বলা হয়েছে টেরিবলি বিউটিফুল। হিয়ার রেজাল্ট ইজ নাও অ্যান ওপেন সিক্রেট। এখন ধরেন কেউ একটা রেজাল্টে মানে তাইলে নেড়ে করছিল, রেজাল্টে চরম মারা খাইছে, লুকাইতে গিয়ে লুকাইতে পারতেছে না, তো ওরটা কি মানে চাইছে না রাখতে সিক্রেট, কিন্তু হয়ে গেছে ওপেন। তো এখন এটা কি হয়ে গেছে? ওপেন সিক্রেট। সিক্রেট কখনো ওপেন হয় না, ওপেন কখনো সিক্রেট হয় না। বাট দুইটা দেখেন, দুইটা শব্দ পাশাপাশি বসছে এবং বসে একটা মিনিং কনভে করতেছে, সুন্দর একটা মিনিং, শুনতে কিন্তু খারাপ লাগতেছে না। সো ইউর রেজাল্ট ইজ নাও অ্যান ওপেন সিক্রেট, এই শব্দটা হচ্ছে একটা অক্সিমোরন। তারপর উইন্ডোজ এক্সপি যারা যারা চালাইছে, আমার মধ্যে উইন্ডোজ এক্সপি ইউজার যারা যারা আছে, তারা এই মেসেজটা হয়তো পাইছে, টাস্ক ফেইল্ড সাকসেসফুলি। এর মানে কি? কাজটা সফলভাবে ব্যর্থ করা হয়েছে। তো এখন মানে কাজটা যে ব্যর্থ হয়েছে, ব্যর্থতাটা সফলভাবে হয়েছে। কাজটা একটা টাস্ক চলছিল, ওটা আপনি এন্ড করে দিয়েছেন, ওই এন্ডটা সাকসেসফুলি হয়েছে। তো এই সময় উইন্ডোজ এক্সপিতে মেসেজটা দিত টাস্ক ফেইল্ড সাকসেসফুলি। তারা জানতো না, কিন্তু এটা একটা অক্সিমোরন ছিল। ঠিক আছে, তো আমি এই জন্য এটা নিয়ে আসলাম। তো এই হচ্ছে টাস্ক ফেইল্ড সাকসেসফুলি, টেরিবলি বিউটিফুল, এটা হচ্ছে আমাদের কি বলা যায় অক্সিমোরনের উদাহরণ। ওকে, এবার আসেন নেক্সট যাই। নেক্সট হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্সটা হচ্ছে এখানে যেমন বিপরীতার্থক শব্দ পরপর পাশাপাশি দেখতেছেন, প্যারাডক্সের বিপরীতার্থক শব্দ না, বিপরীতার্থক অর্থ দেখবেন যে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হইতেছে, কিন্তু ভাবার্থ যখন চিন্তা ভাবনা করেন তখন মনে হবে যায় না এটা সত্য বা সঠিক, ঠিক আছে এমন অর্থ। তো এরকম যদি কেস হয় যে দেখতে মনে হইতেছে, শুরুতে মনে হইতে যে কি বলতেছে, উল্টা কথা বলতেছে, বাট অ্যাকচুয়ালি উল্টা কথা না, ও ঠিকই বলতেছে, একটু চিন্তা করলে বুঝতে পারবেন। তো একটু ডিপ মিনিং, যেগুলো স্ববিরোধ, সেলফ কন্ট্রাডিকশন লাগতেছে বাট অ্যাকচুয়ালি না, সেটাকে বলা প্যারাডক্স। যেমন ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, খুবই বিখ্যাত একটা সেন্টেন্স। ফেলিয়ার কিভাবে সাকসেস হয়, পিলার সাকসেসের পিলার হয়। এখানে কিন্তু এমন না যে আপনি ব্যর্থ হইলেন মানে আপনি সফল, ইটস নট লাইক দ্যাট। ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে 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 এক পর্যায়ে সফলতা আসবে। ব্যর্থ হইতে হইতে এক পর্যায়ে আমরা নিজেদেরকে সফলতার দিকে নিয়ে যেতে পারবো। আমরা যেহেতু এটা জানি, যেন আমাদের কাছে জিনিসটা খুব বেশি ব্যাখ্যার দাবি রাখে না, আমরা মোটামুটি বুঝি। বাট দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাডক্স। ইউর রেজাল্ট ইজ নাও অ্যান ওপেন সিক্রেট, এটা আবার এসে পড়ছে, এ বেয়াদবটা সরে যাক, এটা দরকার নেই, কোথায় কাটে না একটু। আচ্ছা যাই হোক, there is no such poor as a wealthy miser। আচ্ছা এই দেখেন, নো সাচ পোর, তার মতো গরিব কেউ নাই একজন ধনী কৃপণের চেয়ে। আপনার কাছে মনে হতে পারে ধনী কৃপণ গরিব কেমনে হয়, তো ধনী আছে তাহলে গরিব কেমনে হয়, একটু খেয়াল করে দেখেন। এখানে কিন্তু মানে শাব্দিক অর্থে তাকে গরিব বলা হয়েছে না, তার বহুত টাকা, সে বহুত ধনী, তাকে বলাই হয়েছে ওয়েলদি। বাট ওয়াই ইজ হি পোর?
কারণ সে মাইজার, হারকিপটা, মানে ওর পকেট থেকে 5টা টাকার নোট বের করাও কষ্টসাধ্য ব্যাপার, এমন একটা মানুষ। ও যতই ধনী হোক, একটা গরিবের মতো অবস্থা হোক, কারণ একটা গরিব মানুষও হচ্ছে প্রয়োজনে পকেট থেকে টাকা বের করে না, সেও করে না। এখন গরিব মানুষ করতে পারে না, সে নিজে থেকে করে না, কিন্তু তারা গরিবের মধ্যে পার্থক্য কি? দুজনেই তো টাকা খরচ করতে পারতেছে না, দুজনেই তো গরিবী জীবন যাপন করতেছে। আপনি দেখবেন কিপটার এরকম হয়, টাকা পয়সা সব পুঞ্জীভূত করে রাখে। প্রচন্ড কিপটা যারা, তারা দেখা টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখে এবং তারা এগুলা খরচ করে না, গরিবের মতো জীবনযাপন করে। টাকা আছে জাস্ট এই মানসিক শান্তিতে থাকে। তো ওইও তো গরিবই এক অর্থে, তাই না? তো এই জিনিসটা একটা প্যারাডক্স উদাহরণ, দ্য বিগিনিং অফ দ্য এন্ড। এই জিনিসটা, এই সেন্টেন্সটা শুনে মনে হতে পারে আচ্ছা এটা কি মানে অক্সিমোরন নাকি প্যারাডক্স, এটা কোনটা? এখানে দেখেন সরাসরি কিন্তু পরপর বসেনি, মাঝে আরো কিছু ওয়ার্ড বসছে। দ্যাটস ওয়াই এটা হবে না, অক্সিমোরন হবে না, এটা প্যারাডক্স হবে। কারণ এন্ডের শুরুতে, মানে শেষ যেখানে হইছে, সেই শেষের শুরুর সময়টা বোঝানো হয়েছে। শুরুতে মনে হবে যে কেমনে কি বলছে, বাট পরে মনে হবে যে না, শেষ যে সময়টা ছিল, যে এন্ডটা ছিল, সেই এন্ডের বিগিনিং পিরিয়ডের কথা বলেছে। সো দ্য বিগিনিং অফ দ্য এন্ড, ওকে, দিস ইজ অলসো কল্ড প্যারাডক্স। এরপর আসেন যে জিনিসটা আমার পড়ানো লাগবে না, আমার চেয়ে অনেক ভালোভাবে আপনারা জানেন অ্যাডমিশন ক্যান্ডিডেটরা, সেটা হচ্ছে আইরনি। এটা নিয়ে আসলে পড়ানো কিছু নাই। আইরনি মানে ব্যঙ্গ। কোন শব্দ ব্যঙ্গ করে নিজ অর্থের যখন বিপরীত অর্থে ব্যবহৃত করা হয়, একটু খেয়াল করেন ডিফারেন্সটা। অক্সিমোরনে সরাসরি শব্দ দুটো বিপরীত, সরাসরি বসতেছে পাশাপাশি। প্যারাডক্সে ভাবার্থ আর প্যারাডক্সে হচ্ছে শব্দ উল্টা না, অর্থটা উল্টা, শাব্দিক অর্থ আর ভাবার্থ উল্টা। দেখে প্রথমে মনে হইতে পারে যে উল্টা কথা বলতেছে, বাট অ্যাকচুয়ালি না, ভাবার্থ চিন্তা করলে আপনি দেখবেন যে না, কথাটা ঠিক আছে। এবং এক্ষেত্রে অপোজিট ওয়ার্ড বসে, বাট দূরে দূরে বসে। আইরনিতে কোনো অপোজিট ওয়ার্ড বসবে না। আইরনিতে হচ্ছে সে মানে নর্মাল যে আমরা কথাবার্তা বলি, সে সেই কথাটাই বলবে, কিন্তু বুঝাবে উল্টা মিনিং। যেমন আপনারে এখন একজন টিচার ধরেন আমি কি বলা যায়, ধরেন আমি ক্লাস নিলাম, আমি আমার দিয়েই বুঝাই, ধরেন আমি ক্লাস নিলাম, তো আপনি এখন আপনার ফ্রেন্ডও ক্লাস করছে, আপনিও ক্লাস করেন, আপনি ফ্রেন্ডে জিজ্ঞেস করেন যে আচ্ছা ক্লাস বুঝছেন, সে বুঝছে কিনা, সে বললো হ্যাঁ খুব বুঝছি। তো এই যে খুব বুঝছি, এর মানে কি সে কি আদৌ বুঝছে? না, সে বুঝতে পারেনি, ঠিক আছে? বা আমি যদি এরকম কখনো টিচারের ক্লাস করি এবং আমি বুঝতে না পারি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি আইরনি করে কি বলবো? হ্যাঁ খুব বুঝতে পারছি। বা আমি ধরেন আমার এক্সাম ভালো হয়, আর আমারে কেউ জিজ্ঞেস করলো যে তোর এক্সাম কি ভালো হয়েছে না, তুই তো কোপ দিয়ে আসছিস না, আর আমার কাছে মিজাজ খারাপ, আমি আইরনি করলাম হ্যাঁ খুব ভালো হয়েছে, একদম খুব কোপ দিয়ে আসছি। এই যে আমি বলতেছি জিনিসগুলা, মানে অর্থটা আমি উল্টা বুঝাইতেছি, ঠিক আছে? এই জিনিসগুলোকে বলা হয় আইরনি। যেমন এই যে কংগ্রাচুলেশনস ফর বিং লাস্ট ইন দ্য এক্সাম, যে পরীক্ষায় সবার শেষে একদম সবার লাস্ট হওয়ার জন্য তোমাকে কংগ্রাচুলেশনস, অভিনন্দন। তারপর হচ্ছে ইউ আর দ্য মাস্টার শেফ অফ স্পয়েলিং ফুড, মানে এখানে সব পচানি মার্কা সেন্টেন্স গুলো আনছি, যে তুমি একটা মাস্টার শেফ। কিসের মাস্টার শেফ? খাওয়া নষ্ট করে, রাঁধতে তো পারো না কিছু, উল্টা তুমি এগুলো নষ্ট করে, জন্য কি বললাম, তুমি স্পয়েলিং এর মাস্টার শেফ। তারপর আরেকটা, হি ইজ অ্যান এক্সপার্ট অফ ক্রাইং, ওর মতো ও একটা এক্সপার্ট। কিসের এক্সপার্ট? কান্না করতে এক্সপার্ট। মানে এগুলা দেখেন পচানি মার্কা সেন্টেন্স কিন্তু সবকিছু। তো এইগুলো হচ্ছে আইরনি। আশা করি আর বোঝানো লাগবে না, আইরনি কোনটা আপনারা নিজেরাই বুঝবেন। তবে একটু যারা বি ইউনিটে দিবেন তারা হচ্ছে একটু এমসিকিউ প্র্যাকটিস করে যায়েন, নাহলে প্যারাডক্স আর আইরনির মধ্যে বেজার লাগায় ফেলবে। ওকে, হাইপার বলি, এটা কিন্তু হাইপার বল না, হাইপার বলি, ঠিক আছে? তো এই হাইপার বলি যেটা, এটা হচ্ছে অতিরঞ্জন। এখানে আসবে রিপিটেশন। এবার এতক্ষণ আমরা কন্ট্রাস্ট নিয়েছিলাম, এবার রিপিটেশন আসতেছে। অতিরঞ্জন, অতিরঞ্জন যেটা, অতিরঞ্জন হচ্ছে কোনো অনুভূতি বা ঘটনা বাস্তবে যা করছে তার থেকে যখন বাড়ায় বলতেছি, ঠিক আছে? মনে করেন আপনার সামনে কি বলা যায়, সে কি মানে ধরেন আপনার এক ফ্রেন্ড আপনার ফোন দিছে, আপনি ঘুমায় আছেন। এখন ঘুম থেকে উঠার পর আপনি যখন ফ্রেন্ডের কল রিসিভ করলেন বা ফ্রেন্ডের সাথে দেখা হলো, পরে বললো আমি তোরে কয় হাজার বার কল দিছি। ওকে, আদৌ 1000 বার কল দিছে? খুলে দেখলাম হয়তো 22-23টা মিস কল। 22-23টা মিস কল কম না, বহুত, কিন্তু তারপরও মানে ওর তো মেজাজ খারাপ, 22-23টা মিস কল দিতেও বহুত টাইম লাগে। তো এতগুলো কল দেওয়ার পর আপনারা পাইনি, এখন পাওয়ার পর রাগ প্রকাশ করছে কিভাবে, আমি তোরে কয় হাজার বার ফোন দিছি। এই যে বাড়ায় বলা, এই জিনিসটা হচ্ছে হাইপারবোলি। আই কল্ড ইউ 100 টাইমস, ইউ অলওয়েজ ডু থাউজেন্ডস অফ মিস্টেক। তোমার রোজ রোজ 1000টা ভুল হয়। অ্যাকচুয়ালি কেউ 1000টা গুনে গুনে ভুল করে না, আমি বাড়ায় বলছি প্রচুর ভুল হয়, জন্য বলছি তোমার 1000টা ভুল। তারপর আই এম সো হাংরি দ্যাট আই ক্যান ইট আ হোল কাউ, যেমন এমন খিদে লাগছে আমি আজ তো গরু খাই ফেলতে পারবো। অ্যাকচুয়ালি কিন্তু খাইতে পারবো না, কোনো একটা মানুষের পক্ষে পসিবল না একটা গরু খাওয়া, মানে ও খাইলেও মানুষ না। তো এরকম একটা অবস্থা, তাই না? বাট ও এত খিদা লাগছে যে মনে হইতেছে যেন মানে ও খাই ফেলতে পারবে, এমন ভাবে বুঝাইছে জিনিসটা। দিস ইজ কল্ড হাইপারবোলি।
এরপর আসবে ইউফেমিজম। আচ্ছা, ইউফেমিজমটা কি? শব্দের ভ্যারিয়েশন। বললাম না ইউফেমিজমটা শব্দের ভ্যারিয়েশন, সেটা হচ্ছে শ্রুতিকটু শব্দের পরিবর্তে কোমলতর শব্দের প্রয়োগ। ওকে, এই জিনিসটাকে বলা হয় ইউফেমিজম, এবং এটাকে রিপিটেশনের মধ্যে ধরেছে, কারণ ওই শব্দটাকে একটু ভিন্নভাবে রিপিট করা হইতেছে। যেমন কি, আমি সরাসরি যেটা বলতে পারি, যেমন ধরেন মনে করেন আমি সরাসরি যে বলবো আমার বাবা মারা গেছেন, ঠিক আছে, আমার বাবা মারা গেছে, এই জিনিসটা আমি সরাসরি না বলে আমি বললাম আমার বাবা ইন্তেকাল করছেন, আমি ধরেন এইভাবে বললাম। ওকে, তো এই জিনিসগুলো। তারপর আমি ধরেন কি বলা যায়, একজনকে চাকরি থেকে বরখাস্ত করবো, আমি তাকে কি বললাম যে হ্যাঁ তোমাকে মানে তোমাকে মুক্তি দেওয়া হলো বা এরকম কিছু, যে তুমি এখন থেকে এই জব করার জন্য স্বাধীন, ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাওয়ার জন্য তোমাকে মানে মুক্ত করে দেওয়া হলো, তোমাকে অথরাইজেশন দেওয়া হলো, তুমি চাইলে এখান থেকে যেতে পারো, এর মানে কি তোমার বের করে দিলাম। তো এই জিনিসটা একটু সুন্দর হবে বলা। তারপর ধরেন আপনার একটা ফ্রেন্ড, আপনি পড়তেছেন, ও কানের কাছে এসে এমন ঘ্যান ঘ্যান শুরু করছে, মানে আপনার মেজাজ কাছে চলে। এখন আপনারা যদি মনে করেন সারাদিন পর পড়তে বসেন, সে আইসা বলে মামা কি কি পড়লি, কি কি শেষ করলি, তোর তো সব শেষ, তো সব পারস, আপনি যদি তার উপর খাও করে উঠেন, তারও একটা মানে বাজ খাই ধমক দেন, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো তার মন কষ্ট পাবে না অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো এরকম ভাবে যদি কষ্ট দেন কেমন কি? তো এই জন্য আপনি ভাবলেন যে দূর কষ্ট মষ্ট কি ভাই, তুই আনতে যা, আমার একা থাকতে দে, তুই আনতে সর। তো এই যে আপনি এটা বললেন প্লিজ লিভ মি অ্যালোন, এই যে একটা ভদ্র শব্দের প্রয়োগ করলেন, দিস ইজ কল্ড ইউফেমিজম। ইউ আর ফ্রি টু গ্রো ফ্রম দ্য জব। তারপর হচ্ছে আই থিঙ্ক ইউ শুড স্টাডি ইন দিস ক্লাস অ্যাগেন। একটু খেয়াল করে দেখেন, আমি বলতেছি যে আমার মনে হয় তোমার এই ক্লাসটা আরেকবার পড়া উচিত, এর মানে কি তুমি ফেল করলে ভালো হইতো। আমি যদি সরাসরি বলি কি পড়া পড়ছো, তোমার তো ফেল করা উচিত, ও কিন্তু মনে কষ্ট হবে। বাট আমি তারা বললাম যে আই থিঙ্ক ইউ শুড স্টাডি ইন দিস সেম ক্লাস অ্যাগেন, তোমার এই ক্লাসে আরেকবার পড়া উচিত। আমি যে একটু সুন্দর হবে তার মানে একটু তার যেন মনে আঘাত না লাগে, সেভাবে ঘুরে বলতেছি। তো এই জিনিসটাকে বলা হয় ইউফেমিজম। ওকে, জিনিসটা খুব সুন্দর, একটা স্টাইল নিচ্ছে সব। অ্যালিটারেশন। আচ্ছা কি হলো, আচ্ছা ওটাতে পরে যেতেছি। অ্যালিটারেশন যেটা, অ্যালিটারেশন হচ্ছে শব্দের শুরুতে একই ধ্বনি বারবার উচ্চারিত হলে সেটাকে অ্যালিটারেশন বলে। যেমন এইগুলা হচ্ছে যে প্রতিটা শব্দের শুরুতে সেম ধ্বনি বারবার থাকবে, শি সেলস সি শেলস বাই দ্য সি শোর। এই দেখেন স, এই যে এস ধ্বনি আর এস এইচ ধ্বনি, এটা বারবার রিপিট হইতেছে, ঠিক আছে, এস ধ্বনি আর এস এইচ ধ্বনি। শি সেলস সি শেলস বাই দ্য সি শোর, শি সেলস সি শেলস বাই দ্য সি শোর। ওকে, তো আপনার দেখেন পিটার পাইপার পিকড এ প্যাক অফ পিকলড পেপারস। এই পি জিনিসটা, পি ধ্বনিটা প্রতিটা শব্দের শুরুতে আছে এবং বারবার রিপিট হইতেছে, এইরকম ধ্বনিকে বলা হয় অ্যালিটারেশন, বারবার বারবার রিপিট হচ্ছে। এবং অ্যালিটারেশন চেন একদম সহজ, অ্যালিটারেশন একদম ইজি, মানে এরকম স স প প করতেছে, শুনলেই বুঝবেন যে এখানে অ্যালিটারেশন আছে। ওকে, তো এই হলো ব্যাপার। এই লাইন দিয়ে আমার কাছে সুন্দর লাগছে অবশ্য, অ্যালিটারেশন জিনিসটা সুন্দর, মানে একটা কেমন ছন্দময় দেয়। এরপর আসি মাইনর কিছু ফিগার্স, মোটামুটি আমাদের বেসিক ফিগার স্পিচ পড়া শেষ, এখন হচ্ছে কিছু মাইনর জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, আর বেশি কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, মাইনর জিনিস কি কি আছে? মাইনর জিনিস প্রথমে যেটা সেটা হচ্ছে হোমোনিম, হোমোফোন। তারপর যেটা আসবে সেটা হচ্ছে হোমোনিম। তারপর যেটা আসবে সেটা হচ্ছে হেটারোনিম। আচ্ছা, হ্যাঁ কি একটু খেয়াল করবেন, তিনটা জিনিসই সেম সেম বাট ডিফারেন্ট, সবগুলোর মধ্যেই কিছু কিছু সেম, কিছু কিছু ডিফারেন্ট। কোনটা কি একটা জিনিস খেয়াল করেন, হোমোফোন, হোমোনিম, হেটারোনিম, প্রত্যেকটারই অর্থ আলাদা। প্রত্যেকে এখানে দুইটা শব্দের মধ্যে কম্পারিজন, দুইটা শব্দের মধ্যে অর্থ আলাদা, বাট মিলটা কোথায়? হোমোফোনের ক্ষেত্রে উচ্চারণ এক, বানান আলাদা। হোমোনিম, আচ্ছা হেটারোনিমের ক্ষেত্রে বানান এক, উচ্চারণ আলাদা। খেয়াল করি, হোমোফোনে উচ্চারণ এক, বানানটা আলাদা। হেটারোনিমে বানান এক বাট উচ্চারণটা আলাদা। হোমোনিমে উচ্চারণও এক, বানানও এক, কিন্তু তিন জায়গাতেই অর্থ আলাদা। এটা হচ্ছে আমি আগে বুঝাইলাম, এবার আসতেছি। হোমোফোন হচ্ছে এমন একটা জিনিস, এক দুইটা শব্দ বসবে, বানানটা আলাদা বাট উচ্চারণ সেম। উচ্চারণ আপনি সেম ভাবে করছেন, কিন্তু বানান লিখতে গেলে দুই রকম বানান লিখতে হবে এবং এদের অর্থ আলাদা, সেই ক্ষেত্রে এটা হবে হোমোফোন। যেমন ক্যান্ট ইউ রাইট ইট রাইট, এই দেখেন রাইট রাইট দুইটাই কিন্তু রাইট, ক্যান্ট ইউ রাইট ইট রাইট, কিন্তু এই প্রথম রাইট মানে হচ্ছে লেখাপড়া, রাইট মানে হচ্ছে সঠিক হবে, তুমি এটা ঠিক করে লিখতে পারো না। এই জিনিসটা বুঝাইলাম যে ক্যান্ট ইউ রাইট ইট রাইট, দিস ইজ কল্ড হোমোফোন। তারপর দ্য লেড টক্সিসিটি লেড হিম টু ডেথ। খেয়াল করে দেখেন, লেড টক্সিসিটি মানে কি? সীসার যে টক্সিসিটি হয়, সীসার আপনারা অবশ্যই কেমিস্ট্রি পড়তেছেন, এনভায়রনমেন্ট কেমিস্ট্রি পড়ছেন, তো পরিবেশ রসায়নে দেখছেন না যে লেডের কারণে একটা টক্সিসিটি হয় যে আমাদেরকে যে, আরে ডিস্টার্ব ভুলে গেছি অনেকদিন ধরে না পড়তে পড়তে, ওই যে নীল হয় কি জানি একটা হয় পায়ের মধ্যে নাকি কি, তো যাই হোক ওই লেড টক্সিসিটি যেটা এখানে বলছে লেড হিম টু ডেথ, ঠিক আছে। তো এই যে লেড টক্সিসিটি বলে যে লেড হিম হয়েছে, এই লেড আর এই লেড বানান কিন্তু আলাদা,
অর্থ আলাদা বাট উচ্চারণটা সেম। এই উচ্চারণকে ফোনে দিয়ে মনে রাখতে পারেন, ফোন মানে হচ্ছে ধ্বনি, ফোন মানে আওয়াজ, ফোন কল মানে কি আওয়াজ বাজতেছে, তো ফোন মানে ধ্বনি, হোমোফোন জাস্ট ধ্বনিটা সেম, ধ্বনি মানে কি উচ্চারণটা সেম, আর বাকি সব বানান আলাদা অর্থ আলাদা। হোমোনিম, নিম মানে নাম, ওর উচ্চারণ এক বানান এক সব এক, জাস্ট অর্থটা আলাদা, ওর উচ্চারণও এক বানানও এক, ঠিক আছে, জাস্ট মিনিংটা আলাদা। যেমন দ্য ব্যাট ইজ ওয়ান্টেড বাই ইয়োর ব্যাট, এই ব্যাট আর এই ব্যাট কি একই? এখানে ব্যাট বলতে বুঝে যে বাদুরকে, যেটা হচ্ছে আমার ক্রিকেট ব্যাট দিয়ে ব্যথা হয়েছে। এখন ধরেন আমি মানে রাতের বেলা ক্রিকেট খেলা, এটা হইতে পারে ধরেন ছাদের মধ্যে ক্রিকেট খেলতেছিল রাতের বেলা, তাও মানে এখন খেলতেছে, বাদুর উঠতেছিল, ব্যাট দিয়ে মারছে বা ব্যাটটা হয়তো উড়ে গিয়ে পড়ছে, সেক্ষেত্রে বাদুরটা ইয়া হয়েছে। বা এমন হইতে পারে কত একটা গাছের মধ্যে হয়তো কোনো কারণে ব্যাটটা ইয়া হয়েছে, বাড়ি খেয়েছে, এবং সেই কারণে হচ্ছে একটা বাদুর ব্যথা হয়েছে। তো আমি যদি এরকম কোনো সিনারিও হয়, যদি এটা খুব রেয়ার কেস, বাট এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্য ব্যাট ইজ ওয়ান্টেড বাই ইয়োর ব্যাট, এই বাদুরটা তোমার ব্যাট দিবা, তোমার হাতে দিয়ে ব্যথা হয়েছে। তারপর দেখেন ওয়াকিং অন দ্য রাইট সাইড ওয়াজ আ রাইট ডিসিশন। এইবার একটু দেখেন, এই রাইট মানে কিন্তু সঠিক, বাট এই রাইট মানে ডানে, যে তুমি যে ফুটপাথের ডান দিক দিয়ে হাঁটতেছো, এটা একটা সঠিক ডিসিশন। তো আমি এটা কি বলেছি, ওয়াকিং অন দ্য রাইট সাইড ওয়াজ আ রাইট ডিসিশন, উচ্চারণ এক বানান এক, জাস্ট অর্থ আলাদা। হেটেরোনিমসে কি হবে, হেটেরোনিম, হোমো মানে সেম, হেটেরো মানে আলাদা, হেটেরোনিম মানে কি নাম আলাদা, নাম আলাদা মানে কি নাম মানে বানানটা আলাদা, সরি হেটেরোনিম মানে ইয়া না, নাম আলাদা না, সরি সরি, মানে উচ্চারণটা আলাদা। হেটেরোনিম, নিম দিয়ে যে তুমি নাম বলতেছি, তো হেটেরোনিম মানে নামটা আলাদা বলতে কি, মানে দুইটার আমি বলতেছি আলাদা হবে, উচ্চারণটা আলাদা করছি, অর্থ আলাদা করছি, বাট বানানটা সেম। এই ক্ষেত্রে যেটা হয় যে দ্য হান্টার বাউড টু দ্য কুইন হোল্ডিং হিজ বো, এখানে একটু খেয়াল করে, এখানে কিন্তু বৌড হবে না, কিন্তু বাউড হবে। বাউ করতেছে মানে সে কুর্নিশ করতেছে, কিভাবে, তার বো, তার ধনুকটা হাতে ধরে, ওকে, সে ধনুকটা হাতে ধরে কুর্নিশ করছে, ধনুক আর কুর্নিশ দুইটার জন্য সেম ওয়ার্ড ইউজ হইতেছে, বাট এই দুটা ওয়ার্ডের মিনিংও আলাদা, উচ্চারণ আলাদা, একটা বলা হচ্ছে বাউ, একটা বলতেছে বো, ওকে। তারপর দেখেন দ্য গাই ইজ ক্যারিং দ্য লেড পাইপস ওয়াজ অন দ্য লিড, মানে কি, এখানে দেখেন এখানে বলছে লেড পাইপস, কিন্তু এখানে বলছে অন দ্য লিড, এর মানে কি, যে যে লোকটা এই লেড পাইপ গুলা ক্যারি করতেছে সেই হচ্ছে ওদের নেতৃত্বে আছে। তো এখানে প্রথমে লিড বুঝে দিয়েছে আমি নেতৃত্ব, এখানে লেড বলে বুঝে দিয়েছে সীসা, উচ্চারণ আলাদা প্রয়োগ আলাদা, বাট বানান, ঠিক আছে। তো যখন বানান সেম হবে তখন হবে হেটেরোনিম, যখন উচ্চারণ সেম হবে হবে হোমোফোন, আর যখন দুইটাই সেম হবে তখন হবে হোমোনিম, বাট তিনটা ক্ষেত্রেই অর্থ আলাদা আলাদা আলাদা, প্যাক্স লাগানো যাবে না, ওকে। আশা করি ক্লিয়ার। পরেরটা দিকে ইমেজারি, এটা লাগবে না তবু দেখা রাখতেছি। ইমেজারি হচ্ছে এমন কথা যা পাঠকের মনে উক্ত বর্ণনা বাস্তব চিত্র, মানে একটা ইমেজ দ্বারা করা, সেটাকে বলে ইমেজারি, ঠিক আছে। ইমেজারি নিয়ে একটা কোশ্চেন ঢাবিতে আসছিল যে হোয়াট ইজ দ্য ইমেজ অফ দি পোয়েম, এই ইমেজারিটা থেকে যদি ব্যাখ্যা করে দেন হয়ে যাবে। দ্য গোল্ডেন লিভস ক্রাঞ্চড আন্ডার ফুট, যে পায়ের নিচে গোল্ডেন সোনালী পাতাগুলো মরমর করে উঠলো। তো আপনি যখন এটা শুনতেছেন আপনার কাছে ফিল হবে যে ইউ আর জাস্ট ওয়াকিং অন দ্য পাথওয়ে কভার্ড উইথ গোল্ডেন লিভস এন্ড দেজ আর ক্রাঞ্চিং, ঠিক আছে, ফিলস লাইক ইউ আর হিয়ারিং দ্য মারমার, তাই না? এইরকম জিনিসকে বলা হয় দ্য গোল্ডেন, কি বলে ইমাজিনারি বলে, যেটা হচ্ছে দ্য গোল্ডেন লিভস ক্রাঞ্চ আন্ডার ফুট। তো আমরা তখন হচ্ছে ইমাজিনারি নিয়ে কথাবার্তা বলছিলাম। ইমাজিনারি নিয়ে হচ্ছে ঢাবিতে একটা কোশ্চেন আসছিল, হোয়াট ইজ ইমেজ অফ দি পোয়েম, সেটা নিয়ে। তো হচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করে ফেলছি। এখন হচ্ছে আমরা মোটামুটি মেজর মাইনর সবই জেনে ফেলছি। এবার আমি একটু কোশ্চেনগুলো দেখি, ঠিক আছে। কোশ্চেনগুলো কি আসছে, যেমন 22 যদি দেখবেন শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসছে, সো শর্ট সিলেবাসের বাইরেও ভালো করে পড়া লাগবে। এখানে লেক আইল অফ ইনিসফ্রি নিয়ে কথাবার্তা বলেছে, এবং আমি সরাসরি পুরো কবিতাটা পড়লাম না, আমি বলি হোয়াট ইমেজ হ্যাজ বিন used to describe peace। আচ্ছা এখানে দেখেন ইমেজ জিজ্ঞেস করছে, what images had been used to describe peace, এখানে peace কে describe করার জন্য কি বলছে, and I shall have some peace there, কি peace, for peace comes dropping slow, dropping from the wheels of the morning to where the cricket sings। মানে কি এখানে পিসটাকে বোঝানো হইতাছে যে আমি যে সেই একটা জায়গায় গেছি, লেক আইলে গেছি ইনিসফ্রির, সেখানে হচ্ছে কি বলা যায়, কোত্থেকে মানে যেন শান্তিটা উপর থেকে আস্তে আস্তে নেমে আসতেছে কিভাবে, ঝিঝি পোকার ডাকের মাধ্যমে, ঝিঝি পোকার গানের মাধ্যমে, মানে যেন সকালের যে প্রভাতের যে পর্দা, সেই পর্দা ভেদ করে আস্তে 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 নিচে নেমে আসতেছে প্রশান্তিগুলা। সে দেয়ার মিডনাইট অল আ গ্লিমার, মুন ইজ আ পার্পল গ্লো অ্যান্ড ইভিনিং ফুল অফ লিনেট উইংস। সবগুলাকে তিনি একটা রূপক অর্থে প্রকাশ করে উনি ওখানে পিসটাকে মানে নেচারের বিউটির সাথে ডিফাইন করছেন। দ্য মোর বিউটিফুল দ্য নেচার, দ্য মোর অ্যাপিলিং দ্য নেচার, দ্য মোর পিসফুল হি ইজ। ঠিক আছে, এই ইমেজটাকে আপনি একটু গুছা লিখলেন। হোয়াট আর দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড ইন দ্য পোয়েম। এখানে লিভিং ক্রিয়েচার্স কি আছে? লিভিং ক্রিয়েচার্স হচ্ছে এখানে হানিবি আছে, আর কি আছে আমি নিজে একটা লিভিং ক্রিয়েচার। তারপর হচ্ছে লিভ অ্যালোন উইথ দ্য বি লাউড গ্রেট। তারপর হচ্ছে এখানে হচ্ছে ক্রিকেট
সিংস ক্রিকেট হচ্ছে এখানে একটা কি বলা যায় লিভিং ক্রিয়েচার্স। আর হচ্ছে এদিকে লিনেট সুইং, এটা একটা ক্রিয়েচার হইলেও হইতে পারে, একটু জানতে হবে, এই জিনিসটা বলতে পারি না, বাট মোটামুটি এই যেটা হচ্ছে লিভিং ক্রিয়েচার্স। বেসিক কোশ্চেন কিন্তু। তারপর আমি বলছিলাম যে আপনাদেরকে একটা কোশ্চেন আমি রিপিট দেখাবো গত বছরে, মানে গত ক্লাসের, সরি, সেটা হচ্ছে যে ব্লো দ্য উইন্টার উইন্ড, যেটা আমি ওই দিন দেখাইছিলাম। এখানে দেখেন এই যে এখন বলছে এক্স আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেন ওয়ান লেটার ডিভাইস। এই যে আমার সাথে ক্লাস করেন, এখন আপনি দেখেন এখানে কি বলতেছে যে ব্লো দ্য উইন্ড উইন্ড দো আর্ট নট সন কাইন্ড অ্যাজ ম্যানস ইন গ্র্যাটিটিউড। মানুষের সাথে যে তুমি বয়ে যাও শীতের বাতাস, তোমার যে রূঢ়তা, তোমার যে সূক্ষ্ম যে কি বলে শুষ্কতা, এটা এতটাও বেশি রুক্ষ না, এতটাও বেশি নির্দয় না, মানুষের অকৃতজ্ঞতার মতো। তো এই যে বলা হইতেছে যে যা তুমি কাজটা করো, তখন তোমার কাছে তার চেয়ে তো ভালো। এই যে এরকম একটা কম্পারিজন আসছে না, আমি একটা মানুষের সাথে তুলনা করতেছি, মানুষের মতো করে। এই যে আমি মানুষের মতো করে উইন্টার উইন্ডকে তুলনা করতেছি, হোয়াট ইজ দিস? এটা কোনটার মধ্যে বলে? আপনারা বলেন পার্সনিফিকেশন না? পার্সনিফাই করা হইতেছে না? সো এটা অবশ্যই একটা পার্সনিফিকেশন, ঠিক আছে, অ্যাবাভ অ্যাবস্ট্রাক্ট পার্সনিফিকেশন। এবং পার্সনিফিকেশনে জানতে চাইছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নেচারের সাথে ম্যানকাইন্ডের। যেটা বুঝছেন এটাই সুন্দর করে কবিতার আলোকে একটু লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি একটু দেখাই যে এখানে হচ্ছে লিখে আনছি যে জিনিসটা কি। ওয়ান লেটার ডিভাইস ইউজড হিয়ার ইজ পার্সনিফিকেশন, এই যেটা বললাম, ইট মিনস প্রেজেন্টিং এ নন লিভিং অবজেক্ট অ্যাজ এ পার্সন, প্রেজেন্টিং এ নন লিভিং অবজেক্ট অ্যাজ এ পার্সন, এটাই হচ্ছে পার্সনিফিকেশনের একদম মানে বটম লাইন। এখানে উইন্টারের যে উইন্ডটাকে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে অ্যাজ এ পার্সন, এবং এখানে একটা কম্পারিজন করা হয়েছে বিটুইন নেচার এন্ড ম্যানকাইন্ড। আশা করি গত ক্লাসে যেটা বলছিলাম সেটা এই ক্লাসে একদম ক্লিয়ার, ঠিক আছে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নেচার এন্ড ম্যানকাইন্ড, এই নেচার এন্ড ম্যানকাইন্ডের মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে বলছে। এই যে যেটা বললাম, দো আর্ট নট সন কাইন্ড অ্যাজ ম্যানস ইন গ্র্যাটিটিউড, যে তুমি এত শুষ্ক হবে, এত রুক্ষ ভাবে যে বয়ে যাও, তোমার এটা মানে এত কষ্ট লাগে, মানে এরকম এত কি বলা যায় বেদনাদায়ক, তারপর মানুষের অকৃতজ্ঞতার মতো বেদনাদায়ক, ঠিক আছে। এই অর্থে বলা হয়েছে যে দো আর্ট নট সো আনকাইন্ড। এখানে হচ্ছে এই ব্যাখ্যাটাই বলা আছে, আপনার ব্যাখ্যাটা পড়ে নিন। এখানে দেখেন হিয়ার দ্য উইন্টার ইজ পার্সনিফাইড অ্যাজ এ পারসন, দেয়ার ইজ এ কম্প্যারিজন বলা হলো। তারপর দ্য বাইটিং এন্ড শিভারিং কোল্ড অফ উইন্টার পেইনস অ্যান্ড হার্টস, অবশ্যই পেইন এবং হার্ট, বাট নট অ্যাজ দ্য শার্প কাট অফ ওয়ার্ডস অ্যান্ড ইন গ্র্যাটিটিউড অফ ম্যান। মানুষের যে কথার আঘাত, মানুষের যে অকৃতজ্ঞতা বা কোল্ড শোল্ডার দেখানোর যে প্রবণতা, তার চেয়ে অনেক গুণে কম দেয় আঘাতটা, ঠিক আছে। এই হলো ব্যাপার। দো দ্য উইন্ড অফ দ্য উইন্টার ইজ সো রাফ ইট ইজ মোর টলারেবল, এটা অবশ্যই মোর টলারেবল রাদার দেন দ্য কোল্ড বিহেভিয়ার অফ ম্যানকাইন্ড, ঠিক আছে। এই জিনিসটা আপনি বুঝে লিখে দিবেন, আপনাকে মার্ক দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো লিটারারি টার্মস বা ফিগার অফ স্পিচ নিয়ে মোটামুটি এগুলোই ছিল আজকের মতো ক্লাস। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসটা করার পর আপনি যদি ঢাবি এ ইউনিট ছাড়া বি ইউনিট বা ডি ইউনিটের জন্য পড়তে চান, এই ক্লাসটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ক্লাসের মধ্যে আজকে পড়ানো হচ্ছে হাসাহাসি বেশি হয়ে গেছে অনেক, মানে যেহেতু ফিগার অফ স্পিচ জানার জন্য উদাহরণ দরকার, অনেক বেশি উদাহরণ দেওয়া লাগছে। সো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। এবং আগামী ক্লাসে হচ্ছে আপনাদের প্যারাগ্রাফ নিয়ে একটা এক্সটেন্সিভ ক্লাস নিব, কিভাবে কি লিখতে হবে, কিভাবে একটা প্যারাগ্রাফ বিল্ড করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।